তোমার কাজ কি এটাই বোকা হরিণী, সবাইকে কনফিউজ করার? গম্ভীর মুখে প্রশ্ন করে জায়ান। ইনায়া পেছনে তাকিয়ে দেখে নিত্যদিনের মতো জায়ানের ছেলেপুলে দাঁড়িয়ে আছে। ইনায়া আওয়াজ করে নিচু মিনমিনের স্বরে জিজ্ঞেস করে, আর আপনার কাজ কি এটাই, সবসময় সাঙ্গপাঙ্গ নিয়ে আমার সামনে উদয় হন? জায়ান বাঁকা হেসে চুড়িগুলো দেখতে থাকে, তারপর ইনায়ার দিকে 1 সেকেন্ড তাকিয়ে শান্ত স্বরে বলে, আমি যে কেন এমন করি তা তোমার বোঝার ক্ষমতা বোধ হয় আর হবে না বোকা হরিণী, বড্ড অবুঝ তুমি। ইনায়া শান্ত চোখে জায়ানের দিকে তাকায়। সে এতটাও অবুঝ নয় যে জায়ানের কথার মিনিং বুঝতে পারবে না, তবুও সে বরাবর বুঝেও না বোঝার ভান করবেই। ইনায়া কিছু না বলে সামনে হাঁটে। মার্কেট পেরিয়ে রাস্তায় ল্যাম্পপোস্টের নিয়ন বাতির নিচে দাঁড়াতেই আবার জায়ান এসে সামনে দাঁড়ায়। কান খাড়া করে তাড়াতাড়ি করে জায়ান বলে, শুনছ শুনছ তো মেঘের গুরুম গুরুম ডাক? এখনই আমার গাড়িতে বসো, তোমাকে ডক করে দিচ্ছি, না হলে বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে তোমার। ইনায়া লক্ষ্য করে সত্যিই হিমশীতল বাতাস আর মেঘেদের গর্জন শোনা যাচ্ছে। আশেপাশে লোকজনগুলো কিছুটা তাড়াহুড়ো করছে এখন। ইনায়া কাজল যুগল আঁখি দিয়ে সামনে দাঁড়ানো কালো পাঞ্জাবি পরা জায়ানকে পরোক্ষ করে, তারপর বাঁকা হেসে বলে, বন্যাকে বৃষ্টির পানির ভয় দেখাচ্ছে? সে তো কবেই বন্যার পানিতে ভাসতে ভাসতে নিজেকে সইয়ে নিয়েছে। বৃষ্টিতে এখন তার কোনো ভয় হয় না। জায়ান গভীর দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে মিটিমিটি হেসে বলে, খুব কঠিন করে কথা বলতে শিখেছ হরণী, কিন্তু আমার সহজ মনের ভাষা তোমার অগোচরে, তা মানতে বড্ড কষ্ট হচ্ছে যে। ইনায়া কিছু বলে না। কিছু সময় অতিবাহিত হয় এমনিতেই। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলেও কথার বিনিময় আর হয় না। চারপাশের হিমশীতল বাতাসের বেগ যেন বাড়ছে। রাস্তার পাশেই কতগুলো ফার্মেসির দোকান। ইনায়া মাথায় ভালো করে ওড়না দিয়ে 1 পা সামনে এগোতে এগোতে বলে, আপনার সাঙ্গপাঙ্গদের তো দেখা যাচ্ছে না, এক্ষুনি বাড়ি যান তাদের সাথে, না হলে বিরোধী দলের লোকের হাতে আবার গুলি খেতে হবে, তখন কিন্তু আমি আর হেল্প করব না। জায়ান ঠোঁট কামড়ে হেসে উঠল, অতপর আবার ইনায়ার সামনে দাঁড়িয়ে শান্ত স্বরে বলে, আমাকে নিয়ে ভেবেছ, এতেই আমি বিন্দাস থাকবো। এখন তুমি আমার সাথে চলো, কোনো ঘাওড়ামি চলবে না এখন। আমার প্রয়োজনীয় জিনিস কিনা বাকি আছে, আপনি যান, আমি পরে ঠিক চলে যাব। লিজ দাও, আমি এনে দিচ্ছি। ইনায়া বিরক্ত হয়ে জায়ানের পানে তাকায়, তারপর গমগমে গলায় বলে, আমিই পারবো, আপনার আনতে হবে না। তাহলে কালকে কিনো, এখন চলো। এত নাছোড়বান্দা! ইনায়ার বিরক্তি এখন রাগে প্রকাশ পায়। সে কিরমির করে বলে ওঠে, আমার আজকেই লাগবে, বুঝেছেন? যান এখন সামনে থেকে। জায়ান এবার ডানে বামে তাকিয়ে ইনায়ার হাত শক্ত করে ধরে। ইনায়া হকচকিয়ে যায়। এই লোক পাবলিক প্লেসে কি করছে? জায়ান ইনায়ার হাত ধরে টেনে তার গাড়ির ভিতরে নিয়ে বসায়। ইনায়া জোরাজুরি করলেও কোনো কাজ হয় না। ইনায়াকে সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে গাড়ি লক করে জায়ান কোথায় যেন যায়। ইনায়ার রাগে কান্না পায়। এই লোকের কবলে কেন তাকে আজকে পড়তে হলো? আদেও জায়ান যেটা চাইছে সেটা কি সম্ভব? ভাবে ইনায়া। একটু পরেই জায়ান এসে গাড়িতে বসে হাতে একটা প্যাকেট। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ইনায়ার দিকে তাকিয়ে প্যাকেটটা বাড়িয়ে দেয় জায়ান। ইনায়া আমতা আমতা করে সেটা হাত দিয়ে শুধায়, কি এটা? তোমার প্রয়োজনীয় জিনিস। গমগমে গলায় বলে ওঠে জায়ান। কিছু দূর গাড়ি চলতেই ইনায়া প্যাকেটের ভিতরের জিনিসটা একটু বের করে। জিনিসটা দেখেই ইনায়ার মুখ থ হয়ে যায়। লজ্জায় চোখ বুজে নেয়। স্যানিটারি ন্যাপকিন! এই লোক বুঝলো কি করে? ইনায়া আর জায়ানের পানে তাকায় না। লজ্জায় জমে বরফ হয়ে গিয়েছে সে। জায়ান কি করে বুঝলো মাথায় আসে না তার। ইনায়া চোরা চোখে জায়ানকে দেখতেই বোঝে সে নির্বিকারে গাড়ি চালানোতে ব্যস্ত। বিড়বিড় করে বকে জায়ানকে সে। এই লোক শুধু গুন্ডা না, নির্লজ্জও বটে। আজ মির্জা বাড়িতে যেন একটা খুশির আমেজ বিরাজ করছে। পরিবারের সবাই খুব খুশি। এতদিনের সুখ যেন পা রাখলো এই বাড়িতে। আয়েশা মির্জা মন ভরে দোয়া করে নাভানকে। ঠিক মায়ের সাথে সব ঠিক হতেই ছেলেটা প্রায় আহ্লাদী হয়ে গিয়েছে। সোহানা আজ নিজ হাতে সব রান্না করেছে। নিপা খাবার টেবিলে সুন্দর করে তা পরিবেশন করছে। নওয়াজ আর নাহিদ মির্জা অফিসের একটা বিষয় নিয়ে ব্যস্ত।
আয়েশা মির্জা তার ডানে তাকিয়ে দেখে নিধি ঝিমানো মুরগির মতো ঝিমোচ্ছে। অনেক রুষ্ট হয়ে যায় তিনি। এই মেয়ের ঘুম কই থেকে আসে তিনি বুঝে পান না। ভার্সিটির জন্য রেডি হয়েও এমন। সকাল 9টা বেজেছে, তারপরও ঝিমাচ্ছে। আয়েশা মির্জা এবার বাজখাই গলায় বলে ওঠে, এই মেয়ে, সারা রাত কি করেছিস? এখন ঝিমোতে হবে? যা, ভাইদের গিয়ে ডেকে আন, নাস্তা করতে হবে। আয়েশা মির্জার কথায় নিধির ঝিমানো বন্ধ হয়। চোখ খুলে তাকাই তার পানে, তারপর গাল ফুলিয়ে গম্ভীর মুখে বলে, আজকের কথাটা ভুল বললে দাদি। আয়েশা মির্জা পান চিবানো বাদ দিয়ে নিধির দিকে ভ্রু কুঁচকে তাকায়। নিধি তার দিকে বিজ্ঞ মানুষের মতো তাকিয়ে রয়েছে। তিনি বিরক্তি নিয়ে নিধিকে বলে, ভুল বললাম মানে? ঘুমের জন্য কি উল্টাপাল্টা বিক্ষোভ করছিস আমার প্রতি? নিধি এবার মুচকি হেসে ওঠে। তারপর বাবা, চাচা আর মা চাচিকে লক্ষ্য করে মিনমিনের স্বরে বলে, একজন তো ভাইয়া, আর অন্যজন হলো সাইয়া। বলেই লজ্জা পাওয়ার ভান ধরে নিধি। আয়েশা মির্জার চোখে গোল গোল করে নিধির দিকে তাকায়। তিনি অবাক স্বরে জিজ্ঞেস করে, ও মা, তুই কি করে জানলি? এটা তো আমাদের সিক্রেট মিটিং ছিল, এর ডিল তো গোপনে করেছি, তোর তো জানার কথা না। নিধি মুখ ভেঙচিয়ে উঠল। তারপর আয়েশা মির্জার কানে কানে মৃদুস্বরে বলে ওঠে, সিক্রেট মিটিং যে ঘরের দরজা জানালা বন্ধ করে করতে হয় তা কি তুমি জানো না? তার মানে চুরি করে শুনেছিস? নিধি ডানে বামে মাথা নাড়িয়ে উঁচু গলায় জবাব দেয়, চুরি করে শুনিনি, তোমার রুমে ঢুকতে গিয়ে শুনে ফেলেছি। আয়েশা মির্জা ভাবে দুটোর মধ্যে পার্থক্য কি। তিনি নিধিকে তিক্ত গলায় বলে, যা বলেছি তা এক্ষুনি কর, না হলে ডিল ক্যান্সেল করে দিব। নিধি মুখ বাঁকায়। নিপা এসে সবাইকে খাবার টেবিলে ডাকে। নিধি উপরে উঠতে গেলে সোহানা বলে ওঠে, নাভার নেই, সকালেই বেরিয়ে গেছে, কি যেন একটা জরুরি কাজ আছে। আয়েশা মির্জা পান চিবোতে চিবোতে বললেন, তাই বলো, এই জন্যই তো ছেলেটার কোনো হদিশ পায় না সকালে। নিধি এবার ঈশানের রুমে যায় ডাকতে। নিধির পরনে ঈশানের কালো একটা টি শার্ট আর কালো জিন্স। কোমরের কাছে টি শার্টে একটা গিট দেওয়া। 2বার নক করার পর ঘুমন্ত চোখ মুখ নিয়ে দরজা খুলে ঈশান। নিধি চমৎকার একটা হাসি দিয়ে বলে ওঠে, নিচে নাস্তার টেবিলে ডাকছে তোমাকে, জলদি চলে এসো। আজ আর নিধির কথার প্রেক্ষিতে হাসল না ঈশান, উল্টে চোখ মুখ বিরক্তি ভাব করে ঈশান। নিধি কিছুটা অবাক হয় ঈশানের মুখের এমন অভিব্যক্তি দেখে। সে কিছু বলতে যাবে, তার আগেই খেকিয়ে ওঠে ঈশান। তুই আবার আমার টি শার্ট পরেছিস? খুল বলছি, এখনই খুল। চমকে ওঠে নিধি। ঈশানের এমন কর্কশ কণ্ঠ শুনে চমকে যায় পুরো। চোখের কোণে পানি ভিড় করে। সবসময় আহ্লাদি করে কথা বলা ঈশানের হঠাৎ এমন রুড বিহেভ সহ্য হচ্ছে না নিধির। কাঁপা গলায় জিজ্ঞেস করে, কেন? আমি তো প্রায় পড়ি, তখন তো কিছুই বলনি। ঈশানের রাগ যেন আরো বৃদ্ধি পায়। হুঙ্কার ছেড়ে দিয়ে আবার বলে ওঠে, তুই কি এখনো ছোট আছিস? সবসময় আমার জিনিস তোর নিতে হবে? এখনই গিয়ে খুল এটা। ঈশানের চিৎকারে নিপা দৌড়ে আসেন। নিধি ঠোঁট উল্টে কেঁদে দিয়েছে। তিনি এসে দেখেন নিধি কাঁদছে, আর ঈশান রাগান্বিত হয়ে তাকিয়ে আছে নিধির পানে। নিপা অবাকের সুরে বলে ওঠেন, কি রে, সকাল সকাল কি শুরু করলি? মেয়েটাকে বকছিস কেন? তোমাদের আহ্লাদি মেনার বুঝে না, আর যেন ও আমার জিনিসে হাত না দেয়। আমি যাকে তাকে আমার জিনিস ধরার অধিকার দেই না। নিপার মুখে বিস্ময়। তিনি আজ পর্যন্ত ঈশানকে নিধির সাথে এমন স্বরে কথা বলতে দেখেনি। তিনি ধমক দিয়ে ঈশানকে বললেন, মারবো একটা, তাড়াতাড়ি নিচে আয়। আর নিধি, চল আমার সাথে। নিধি অশ্রুসিক্ত চোখে ঈশানকে একবার দেখে নিপার সাথে চলে যায়। আজ সে প্রচুর শকে আছে। খাবার টেবিলে ঈশানের মুখ থমথমে ছিল। আগের মতো কোনো কিছুই বলল না। নিধিও চুপচাপ হয়ে গেছে। খাবার পর নিধি উঠতে নিলেই ঈশান সবার উদ্দেশ্যে বলে, তোমরা নাকি আমার আর নিধির বিয়ে ঠিক করেছ? সবাই হতভম্ব হয়ে যায়। একে অন্যের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আয়েশা মির্জা শান্ত স্বরে জবাব দেয়, আমি ঠিকই করেছি, কিন্তু তুই কি করে জানলি? সত্য কতদিন লুকানো থাকে বলো? আর আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, তোমরা কি করে এই চিন্তা ভাবনা মাথায় আনতে পারো? যেখানে আমি নিধিকে নিজের বোনের মতো দেখি, সেখানে বিয়ে? ভাবতেই পারছি না আমি।
রাগী গলায় বলে ঈশান। নিধির বুকটা ধক করে উঠল। নেত্র পল্লব ঝাপটিয়ে ঈশানের দিকে দৃষ্টি স্থির করে রাখল। আয়েশা মির্জা রুষ্ট হয়ে নিধির দিকে তাকায়। তিনি ভাবে নিধিই হয়তো ঈশানকে জানিয়েছে। নওয়াজ মির্জা ঈশানের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, আমরা বড়রা মিলে চিন্তা ভাবনা করে এই ডিসিশন নিয়েছি। আমাদের মনে হয়েছে তোমরা ভালো থাকবে, এতে আমাদের সবারই মত আছে। আমার মত নেই। তোমাদের উচিত ছিল আমাকে এই বিষয়ে জানানো। তোমরা কাজটা ঠিক করনি। ঠাস ঠাস করে বলে ওঠে ঈশান। সবসময় শান্তশিষ্ট থাকা ঈশানের এরূপ ব্যবহার তাদের বোধগম্য হচ্ছে না। নাহিদ মির্জা এবার নীরবতা থেকে বেরিয়ে এসে ঈশানকে জিজ্ঞেস করে, আসলে এই বিষয়টা তোমাকে জানানোর দরকার ছিল। তুমি শান্ত হও ঈশান, তোমার মতের বিরুদ্ধে কিছুই করব না। নাহিদ মির্জার কথাটা আয়েশা মির্জার পছন্দ হয় না। তিনি গম্ভীর গলায় ঈশানকে বলে ওঠে, আমি যা বলেছি তাই হবে। বিয়ে তো নিধির সাথেই হবে। বাড়ির মেয়ে বাড়ি থাকবে, এটা ভালো নয় কি? তার সাথে তাল মেলায় রিপাও। তিনি ঈশানের কাঁধে হাত বুলাতে বুলাতে বলে, মেয়ে তো খুঁজতেই হবে, তাহলে ঘরের মেয়ে কেন নয়? তুই একবার ভেবে দেখ না। ঈশান কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। এদিকে নিধি যেন নিজের মধ্যে নেই। শোক সুখ অনুভব হওয়া মনটা আচমকাই কষ্টে ভরে যাচ্ছে। সোহানা এতক্ষণ চুপ করে থাকলেও দীর্ঘশ্বাস ফেলে ঈশানকে জিজ্ঞেস করে ওঠে, তুমি কি কাউকে ভালোবাসো ঈশান? বলতে পারো। সোহানার কথার সবাই এবার চুপ হয়ে যায়। এটা কারো মাথায় আসেইনি। সকলেই ঈশানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ঈশান চুপ করে থাকে কিছুক্ষণ। কালকেই সে বাড়িতে এসে ভেবেছিল বিষয়টা নিয়ে কথা বলবে, কিন্তু রাতে নাভানের সাথে পুরো পরিবারের হাসি খুশি মুহূর্ত নষ্ট করার মন চাইছিল না তার। এদিকে নিধির মনটা বিষাদে ছেয়ে যায়। সে প্রাণপণে দোয়া করে ঈশানের জীবনে যেন কেউ না থাকে। নীরবতা কাটিয়ে ঈশান গমগমে গলায় বলল, আমি তিথিকে ভালোবাসি। কথাটা প্রতিধ্বনি হতেই নিধির কানটা ঝাঝা করে উঠল। সে কি ভুল শুনছে? না তো। হলরুমে পিনপিনে নীরবতা চলছে। সবার মনে একই প্রশ্ন, তিথিকে। নাহিদ মির্জা কিছুটা ভেবে বলে উঠলেন, মিজানুল করিমের মেয়ে তিথি। ঈশান মাথা ঝাঁকায়। আয়েশা মির্জার মুখ কালো মেঘে ঢেকে যায়। নিধির থেকে শুনেছিলেন ইনায়া যার সাথে থাকে তার নাম তিথি। ইনায়ার মামাতো বোন। সে নাকি প্রচুর ঝাঝালো। সহজেই মানুষকে নাকানি চুবানি খাওয়াতে পারবে এই মেয়ে। নাহিদ মির্জার কথায় তিনি বুঝতে পেরেছেন এটা সে মেয়ে। তিনি অন্তত বেঁচে থাকতে ওই মেয়েকে বাড়ির বউ বানাবেন না। তিনি নিপার দিকে চোখ রাঙিয়ে কিছু একটা বলতে বলে। ঈশান নাহিদ মির্জার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি তিথিকে আমার অর্ধাঙ্গিনী করতে চাই। পাগল হয়েছিস নাকি তুই? কিছুতেই মানব না আমি। রাগ দেখিয়ে বললেন নিপা। নাহিদ মির্জা নিপাকে থামিয়ে শান্ত স্বরে বলে, দেখো ঈশান, যা চাইবে তাই হবে, কেউ আর কোনো কথা বলবে না। সবাই দমে যায়। সোহানা আর নওয়াজ মির্জা ও নাহিদ মির্জার হ্যাঁতে হ্যাঁ মেলায়। শুধু মুখ গম্ভীর করে রাখে নিপা আর আয়েশা। ধীর গতিতে নিচের রুমে এগিয়ে যায় নিধি। পা যেন চলছে না। ঘরে এসে কোনো রকমে দরজা লাগিয়ে খাটে শুয়ে পড়ে সে। অতঃপর চিৎকার দিয়ে কেঁদে ওঠে নিধি। কি করবে এখন সে? বুকটা জ্বলে যাচ্ছে তার। সে তো ইনায়ার মতো এত যাতনা সহ্য করে বাঁচতে পারবে না। কি করবে এখন নিধি? একপাক্ষিক প্রেমে কাঁদলেও তো বোকামি। নিধি এবার চোখ বুজে আল্লাহকে ডাকে, তাতে যদি একটু শান্ত হয় মন। দোকানে বিকাশ থেকে টাকা তুলতে এসেছে ইনায়া। মিজানুল করিম পাঠিয়েছেন। সামনে প্রথম সেমিস্টারের পরীক্ষা। কলেজ ফি বাবদ অনেক টাকা জমেছে। মিজানুল করিম নিজে থেকেই টাকা পাঠিয়েছেন। ইনায়া প্রথমে না করলেও পরে মেনে নেয়। টিউশনি করছে 1 মাসও হয়নি। এখন টাকা পাবে কোথায় সে? টাকা তুলে ফুটপাতের রাস্তা ধরে হাঁটতে থাকে। সামনে আইসক্রিম ভ্যান দেখে সেখানে এগিয়ে যায়। একটা আইসক্রিম কিনে পেছনে ফিরতেই কারো সাথে ধাক্কা লেগে সেটাই পড়ে যায়। কপাল। মুখেও লাগাতে পারল না। কিঞ্চিত বিরক্তি নিয়ে সামনে তাকাতেই চমকে ওঠে ইনায়া।
কারণ তার সামনে স্বয়ং নাভান দাঁড়ানো, যে ইনায়ার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ইনায়ার চোখ জোড়া বেহায়ার মতো নাভানের দিকে তাকিয়ে থাকে। লোকটা তার স্বামী, সবচেয়ে আপন, তারপরও কত পর। হঠাৎ অদিতির কথা মাথায় আসতেই ইনায়া মুখ কঠিন করে। ইনায়া খেয়াল করে নাভানের হাতে একটু আইসক্রিম লেগে গেছে। ইনায়া মিনমিন করে বলে ওঠে, সরি, আমি খেয়াল করিনি। নাভান রাগ করে না, তার দৃষ্টি আগের মতোই ইনায়ার পানে পড়ে আছে। সামনে দাঁড়ানো লোকটা ইনায়ার স্বামী, যাকে এই নিয়ে দুবার সামনাসামনি দেখেছে ইনায়া। মুখটা কঠিন করে সামনের দিকে ইনায়া পা চালিয়ে কিছু দূর যেতেই হাঁক ছেড়ে ডাকে নাভান। দাঁড়ান ইনায়া। পা দুটো আটকে যায় ইনায়ার, কিন্তু পিছনে ফেরে না। নাভান ধীর পায়ে ইনায়ার সামনে এসে দাঁড়ায়। থমথমে চেহারা দুজনেরই। ইনায়া প্রচুর অস্বস্তি ভোগ করে। নাভান গম্ভীর শান্ত গলায় জিজ্ঞেস করে, কেমন আছেন? জি ভালো, মৃদু স্বরে জবাব দেয় ইনায়া। নাভান দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা স্বরে শুধায়, আমাকে দেখে পালাচ্ছিলেন কি মনে হয়? ইনায়া শান্ত চোখে তাকায়। কালো শার্ট আর জিন্স পরিহিত নাভান, চুলগুলো ব্যাক ব্রাশ করা। শীতল শান্ত কুটকুটে আলো চোখের মণিজোড়া দিয়ে তার দিকে তাকিয়ে আছে নিষ্পলকে। ইনায়া চোখ নামিয়ে নেয়, অতঃপর বলে ওঠে, আপনাকে দেখে অযথা পালাবো কেন? আপনার সাথে তো একদিনের দেখা মাত্র, আমার একটু তাড়াহুড়ো ছিল। নাভান তাকিয়ে থাকে মিষ্টি মুখখানার পানে। গাঢ় কালো চোখ জোড়ায় কিছু লুকানোর প্রয়াস। নাভান এসেছিল তার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। চায়ানের বিষয়ে কথা বলছিল তারা। রেস্টুরেন্টের থেকে বেরিয়ে ইনায়াকে দেখেছিল নাভান, তখনই তার পিছু নেয় সে। গাড়ির হর্ন, মানুষের কোলাহলে বিরক্ত বোধ করে নাভান। চলুন, আমি ড্রপ করে দিচ্ছি। দরকার নেই, আমি নিজেই যেতে পারবো, বলেই ইনায়া নাভানকে ডিঙিয়ে সামনের দিকে যায়। নাভান বাঁকা হাসে, পিছনে না ফিরেই জোরে বলে ওঠে, অন্য কেউ এসে নিয়ে যাবে নাকি মিসেস ইনায়া? আমার সাহায্য ভালো লাগেনি? থমকাই ইনায়া, মুখটাতে শক্ত করে তৎক্ষণাৎ। নাভান কি তাকে চিনতে পেরেছে? হবে হয়তো। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। নাভান উল্টে পিঠ করেই দাঁড়িয়েছিল। ইনায়া সহসাই জোরে বলে ওঠে, এতিম, অনাথ, ডিভোর্সি যে কেউই হোক, আমাদের অন্য কারো দরকার নিতেই হবে। আসলে জানেন কি, কেউ মুখ থুবড়ে ফেলে দিলে অন্যজন হাত বাড়িয়ে ঠিকই তুলে নেয়। তাই অনুদান, সাহায্য যেটাই বলেন, আমাদের তা নিতেই হবে। ওই যে কিছু একটার ভর করে সিধে হয়ে দাঁড়ানোর জন্য। নাভান পিছন ফিরে ইনায়ার দিকে তাকিয়ে হাসলো। ধক করে উঠল ইনায়ের বুকটা। হাসিটা যেন কলিজায় বেঁধে। ঘুরে ফিরে একটা কথা মাথায় আসে, লোকটা তার স্বামী, যাকে ফিরে পাবার জন্যে নামাজে বসে কত মোনাজাতে কেঁদেছিল ইনায়া। 9টা মাস যেন নিঃশ্বাস ফেললেও কষ্ট হতো। তার এই যাতনা বাড়িয়ে দিত অদিতির মেসেজ। নাভান আস্তে করে হেঁটে ইনায়ার সামনে আসে। মুখটা খুবই শান্ত, নিশ্চল হয়ে আছে। ইনায়া চোখ হালকা ভিজে আসে। নাভান আলতো হাতে ইনায়ার গালে হাত রাখে। চোখ বন্ধ করেও চমকে ওঠে ইনায়া। আলতো হাতেই হাতটা সরিয়ে দেয়। নাভান মুচকি হেসে বলে, ভালোই তো মেয়ে, দরকার ছিল এর একটা আমার প্রতি। ইনায়া নাভানের দিকে ভেজা সিক্ত চোখে তাকিয়ে ঘুরে চলতে থাকে, আর পিছন ফেরে না। নাভানের চোখ জোড়া এবার অশান্ত হয়। ইনায়া ফুটপাতের রাস্তা ধরে শেষ মাথায় আসতেই আবার ধাক্কা খায় একজনের সাথে। কান্নারত হেঁচকি খাওয়া মুখটা আলতো হাতে তোলে একজন। ইনায়া ঝাপসা চোখের পলক ফেলে তাকায় মানুষটার দিকে, যে নিষ্পাপ হাসি দিয়ে তাকিয়ে আছে তার দিকে। কালো পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের লোকটা এবার উচ্চ হেসে বলে ওঠে, ধোঁকা ধোঁকা, সব ধোঁকা। তারপরও মন তাদের দিকে টানে কেন হরণী? বলতে পারবে তুমি কি এক নিদারুণ যন্ত্রণা? বলো তো।